বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। দিন আমার কাছে 15 বছর বয়সী একটি ছেলে হাজির হলো। সে এমন একটি ইচ্ছা প্রকাশ করুক যা শুনে আমি কিছুটা বিস্মিত হলাম। এত অল্প বয়সে এত সাহসের সঙ্গে নিজের মনের কথা বলতে পারা সত্যিই বিরল। আমি ভাবলাম তার কম বয়স ও সরলতার কথা বিবেচনা করে চুপ থাকাই ভালো হবে। তবে সে সময় আমার কিছুটা অর্থের প্রয়োজন ছিল। তাই মনে মনে ভাবলাম, এই ছেলেটি তো আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ধরনের ব্যাপার সাধারণত 21 মিনিটের বেশি স্থায়ী হয় না। তাই এটাকে আমার জন্য একটা সুযোগ হিসেবে দেখা যেতে পারে। তারপর আমি সেই 15 বছরের ছেলেকে যা ভেবেছিলাম তা আমার সম্পূর্ণ ভুল ছিল। তার বয়স কম হলে কি হবে, সে তো আমার সাথে সারা রাত। বাকিটা গল্পতে বলছি। আমার নাম লিজা। বয়স 18। আমি একজন স্বাধীন এবং আত্মনির্ভরশীল মেয়ে, দেখতে বেশ সুন্দর ও আকর্ষণীয়। ছোট্ট একটি শহরে থাকি, যেখানে সবাই সবাইকে চেনে। আমার বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গেছেন, তাই একা থাকার অভ্যাস গড়ে তুলেছি। জীবনের সরল ধারা বজায় রেখে চলতে পছন্দ করি। নিজেকে নিয়ে অহংকার করার কোনো প্রয়োজন বোধ করি না। শহরের বাইরে আমার শান্তিপূর্ণ একটি বাড়ি আছে, যেখানে গাছপালা ও ফুলের বাগান রয়েছে। সকালে যোগ ব্যায়াম করি এবং বাগানের যত্ন নিই। আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও পরিশ্রম চালিয়ে যাচ্ছি। বই আমার প্রিয় সঙ্গী। বিশেষ করে রোমাঞ্চকর প্রেমের গল্প। একা থাকি বলে ঘরের সব কাজ নিজেই করি। সেদিন একটু গরম ছিল, তাই কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় দরজায় হালকা করা নাড়ার শব্দ হল। দরজা খুলতেই দেখি পাশের বাড়ির ছেলে আবির দাঁড়িয়ে আছে। আবির মাঝে মধ্যে আমার বাড়িতে আসে। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। আমাদের বাড়ির আশপাশে প্রায় একটি ছেলে ঘুরে বেড়ান। বয়স খুব বেশি হলে 15 বছর হবে। তার চোখে কৌতূহলের ঝিলিক ছিল, যে অনেক কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। একদিন সেই ছেলেটি এসে বলল, দিদি, আপনার কাছে আমার কিছু প্রয়োজন। তার চোখে এক ধরনের উত্তেজনা ছিল, যে কিছু লুকোতে চাইছে। আমি তাকে ঘরে আসতে বললাম এবং জিজ্ঞেস করলাম, তোমার কি প্রয়োজন? ঘরে ঢোকার পর তার চোখে কিছুটা অদ্ভুত ঝিলিক লক্ষ্য করলাম। সে এমনভাবে তাকাচ্ছে যেন কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তার দৃষ্টি বারবার আমার দিকে যাচ্ছিল, যা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। তারপর সে বলল, আমি একা থাকি এবং আপনার সঙ্গে একান্তে কথা বলতে চাই। আমি আপনাকে কোনো অসুবিধায় ফেলবে না, বরং আপনার প্রয়োজনে সাহায্য করব। আমি ছেলেটিকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিলাম। উচ্চতায় বেশ লম্বা হলেও বয়সে খুব কম। আমি বিনয়ের সঙ্গে জানিয়ে দিলাম, তুমি এখনো ছোট এবং আমি মনে করি না তোমার বয়স এই ধরনের কাজে উপযুক্ত। কিন্তু সে হেসে বলল, আমি ছোটবেলা থেকেই অনেক অভিজ্ঞতা পেয়েছি। মাত্র 10 বছর বয়স থেকেই কাজকর্ম করছি। আমার কোনো পরিবার নেই। আমি একাই সব কিছু সামলাই। আমাকে বিশ্বাস করুন। আমি আপনাকে নিরাশ করব না, বরং আপনার প্রত্যাশা পূরণ করতে পারব। তার কথা শুনে আমি সত্যিই বিস্মিত হলাম। এই ছোট্ট ছেলেটি এত কিছু কেমন করে বলছে? বুঝতে পারছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা মা কোথায়? সে বলল, আমি একা, বাবা মা নেই। অনেক ঘুরে বেরিয়েছি, এবার এই কাজ শুরু করেছি এবং ভালোই চলছে। এখন আমি এই কাজটা আরও বাড়াতে চাই। তাই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। যদি আপনি সাহায্য করেন তবে আপনার উপকারে আসতে পারব। তার এই কথা শুনে আমি অবাক হলাম। আসলে আমারও এমন একজন সহকারীর প্রয়োজন ছিল, যে ছোটখাটো কিছু কাজ সামলে দিতে পারবে। তাই তার প্রস্তাব গ্রহণ করলাম। পরবর্তী সময়ে সে আমাকে একটি চুক্তির প্রস্তাব দিল। চুক্তি অনুযায়ী প্রতি মাসে কিছু অর্থ প্রদান করবে, যা আমার জীবিকার জন্য সহায়ক হবে। তবে মনে মনে ভাবলাম, যদি কোনো কারণে সময়মতো অর্থ দিতে না পারে, তবে আমার জন্য সমস্যা হতে পারে। তবে ছেলেটি মাত্র 15 বছরের এবং সহজেই তাকে প্রয়োজন অনুযায়ী পরিচালনা করতে পারব। এইভাবে চুক্তি পাকাপাকি করলাম। আমি একা ছিলাম, তাই দোকানটি তাকে ভাড়া দিয়ে দিলাম। সে বল দোকানে সে থাকতে চায়, কারণ তারা বড়জোর বলতে কেউ নেই। এতদিন রাস্তার উপর কাজ করত, এখন দোকানে সেটি চালাবে। এতে আমার আপত্তির কিছু ছিল না। তাকে বললাম, ঠিক আছে, শুধু সময় মতো টাকা দিয়ে দিও। এরপর সে দোকানে নারীদের ব্যবহারের কিছু সামগ্রী এনে সাজিয়ে রাখুন। কিছুদিনের মধ্যেই তার ব্যবসা জমে উঠল। সারাদিন দোকান খোলা রাখতে এবং অনেক মহিলা তার দোকানে কেনাকাটা করতে আসতেন।
রাত হলে দোকানে ঘুমিয়ে পড়ত। দীর্ঘদিন ধরে দোকানটি খালি ছিল। আগেও কয়েকবার দোকানটি ভাড়া দিয়েছিলাম, কিন্তু কেউ বেশি দিন এখানে থাকতে পারেনি। সবাই বলতো এই জায়গাটা ব্যবসার জন্য উপযুক্ত নয়। এমনকি আমি ভেবে নিয়েছিলাম দোকানটি আর কেউ ভাড়া নেবে না, কিন্তু এই ছেলেটি শুধু ভাড়াতেই ছিল না, বরং দোকানটি চালিয়ে বেশ জমিয়ে তুলেছে। আশ্চর্যের বিষয় হল, সে দোকানে নারীদের জন্য জিনিসপত্র রাখতে এবং বেশিরভাগ ক্রেতা ছিল নারীরাই। দোকানের কাজের পাশাপাশি সে আমার ছোটখাটো কাজগুলোতেও সহযোগিতা করত। কর্ম এবং বুদ্ধিমান ছিল সে। দোকানে আসা ক্রেতাদের প্রতি তার আচরণ ছিল বেশ আলী এবং জিনিসগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখত, যা আমাকে মুগ্ধ করেছিল। তার দায়িত্ববোধ সময়ের সঙ্গে বাড়ছিল। প্রতিটি জিনিসে অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করতে ক্রেতাদের সেবায় মনোযোগী ছিল, এবং তার কাজ ছিল এক ধরনের সততা ও পরিপাটি ছাপ। সে নিয়মিত তার ব্যবসা উন্নতির জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে আসত, নতুন কিছু কৌশল প্রয়োগ করেছিল, যার ফলে দোকানের বিক্রিও বাড়তে শুরু করল। কিছুদিন পর আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আর সে আমার ছোটখাট কাজে সাহায্য করত। যখন খাবার একটু বেশি তৈরি হতো সেটি দোকানে পাঠিয়ে দিতাম। দোকান আর বাড়ির মাঝে ছোট্ট একটা দরজা ছিল। প্রয়োজন হলে সেই দরজা খুলে আবিরের সঙ্গে কথা বলতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে লাগল। আমি নিজেও একাকী ছিলাম, তাই আবিরের সঙ্গে পেয়ে অনেকটাই ভাল লাগছিল। আসলে আমার কোনো সন্তান ছিল না, আর আমার স্বামী সুরেশ গুরুতর অসুস্থ ছিলেন। সংসার চালানো আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কেউ কেউ মাঝে মাঝে সাহায্য করলেও দোকান থেকে আসা টাকাটা আমার জন্য বেশ সহযোগিতা ছিল। তাই আবিরের সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ রাখার চেষ্টা করছিলাম, যে সে দোকান ছেড়ে না যায় এবং আমার এই ছোট্ট আয়ের উৎস বজায় থাকে। কিন্তু আমি জানতাম না যে ছেলেটিকে আমি ছোট এবং সরল মনে করেছিলাম, সে এতটাও সহজ সরল নয়। আমাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকলে আমি তাকে আমার বাড়িতে আসার অনুমতি দিলাম। ছোট ছোট কাজের জন্য সে আমার বাড়িতে চলে আসত, আর বাকি সময়ে দোকানে কাটাতো আমার স্বামী সুরেশের। এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমার কাছে তখনও 15 বছরের একটি বাচ্চা ছিল। বরং আবিরের উপস্থিতিতে আমাদের জীবনটা অনেকটাই জীবন্ত হয়ে উঠেছিল। আগের মতো একাকিত্ব আর মনোভাব ছিল না। কিছুদিন পর ঋতু পরিবর্তনের কারণে সুরেশের স্বাস্থ্যের অবনতি হতে লাগল। আমার কাছে তাকে হাসপাতালে নেওয়ার মতো টাকাও ছিল না। একদিন এমনই এক সময় আমি কাঁদছিলাম। আবির আমাকে দেখে জানতে চাইল, তুমি কাঁদছ কেন? তাকে সব বললাম, সুরেশের অসুস্থতা, হাসপাতালের খরচের চাপ এবং আমার একাকিত্বের অনুভূতি, একজন সন্তানের অভাব আমার জীবনের শূন্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আবির আমার কথা শুনে মুচকি হেসে বলল, তাহলে সন্তান নিচ্ছেন না কেন? এতে সমস্যা কি? তার প্রশ্নে আমি লজ্জায় পড়ে গেলাম। বুঝিয়ে বললাম, সুরেশ এখনও অসুস্থ। বিবাহের শুরুতে সুরেশ ইচ্ছে ছিল না যে আমরা সন্তান নেয়ার ঝামেলায় যাই, তো সন্তান নেওয়ার প্রয়োজন অনুভব করলাম। তাহলে হঠাৎ অসুস্থতা আমাদের জীবন একেবারে পাল্টে দিয়েছিল। সুরেশ একের পর থেকে সে আর সুস্থ জীবনে ফিরতে পারেননি। ভালোবেসে বিয়ে করলেও ধীরে ধীরে সম্পর্কটি বাধ্যবাধকতার রূপ নিয়েছিল, কারণ আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। আবির হয়তো আমার মুখের অভিব্যক্তি বুঝতে পারছি। সে বলল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আপনার পাশে আছি। শীঘ্রই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। আবিরের কথায় আমার মুখে হাসি ফুটে উঠল। সে এত ছোট হয়েও এত সাহসী যে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারে, আর আমি এত বছর পেরিয়ে এসেও সাহস জোগাতে পারিনি। আবির ছোটবেলায় মাত্র 7 বছর বয়সে তার বাবা মাকে হারিয়েছি, তবুও সে জীবন সংগ্রামে হার মানেনি। নিজের পথ নিজেই তৈরি করেছেন, এবং পাশাপাশি সুরেশেরও যত্ন নিতে শুরু করেছিল। আবিরের সরলতা ও সাহসিকতা আমার মন ছুঁয়ে গেল। তার কথাগুলো আমাকে কিছুটা হলেও স্বস্তি এনে দিল। সে আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিল এবং আমার একাকিত্বের সঙ্গী হওয়ার প্রস্তাব করল। এতে আমার মনের সাহস ছিল। আমি বললাম, আবির, তোমার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তোমার কথাগুলো যেন আমার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। আমার কথায় কিছুটা স্বস্তি হচ্ছিল। আবির বলল, জীবনে সমস্যা আসবেই, কিন্তু আমরা একসঙ্গে সেগুলো পার করতে পারব। তোমার একার সব কিছু সামলানো দরকার নেই। তোমার পাশে একজন সঙ্গী থাকা উচিত, আর আমি আছি তোমার সঙ্গে। একসাথে সুরেশের যত্ন নেব এবং তোমার সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। আবিরের কথায় যে আন্তরিকতা, সততা ছিল, তা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। সে নিজে অনেক কঠিন সময় পার করছে, তবুও কখনো হাল ছাড়েননি।
তার দুই মনোবল আমাকে অনুপ্রাণিত করল। তার কথাগুলো আমাকে প্রশান্তি এনে দিল। আবিরের সাহসিকতা এবং তার ইতিবাচক মনোভাব আমাকে আবার জীবনের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিন। তোমার সঙ্গে আমার জন্য অনেক মূল্যবান বললাম আবিরকে। কিন্তু তোমার তো নিজের জীবন আছে, নিজের স্বপ্ন আছে। তোমার এত দায়িত্ব কাঁধে নেওয়ার প্রয়োজন নেই। চিন্তা ও সম্মানের সঙ্গে আমি শান্তভাবে উত্তর দিল, আমি অনেক কিছু হারিয়েছি। জীবনের পথচলা সবসময় সহজ হয় না, কিন্তু যখন আমরা অন্যের পাশে দাঁড়াই তখন এক বিশেষ ধরনের আনন্দ পাই। সুরেশের যত্ন নেওয়া আমার কাছে একটি দায়িত্ব, কারণ আমি জানি তিনি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার কথাগুলো শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ভাবতে লাগলাম, কেউ কি সত্যিই এতটা নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে? তবে এসব চিন্তা বাদ দিলাম। যখনই আমি কোনো কাজে বাইরে যেতাম, আবির সুরেশের পাশে থাকত এবং তাকে সঙ্গ দিতে। তাদের মধ্যে ঠিক কী কথোপকথন হতো আমি জানতাম না, তবে আমাকে দেখলে আমি শান্ত হয়ে যেত। আবির প্রতিশ্রুতি দিয়েছিল, সে আমার সকল অভাব পূরণ করবে। তার এই কথায় আমার মুখে হাসি ফুটে উঠেছিল। আমি সন্তানের অভাব অনুভব করছিলাম, আর এই শূন্যতা পূরণের ইচ্ছা আমার মধ্যে ছিল। তবে ইচ্ছা আবির কিভাবে পূরণ করবে তা আমার কাছে ছিল এক প্রশ্ন। তবু তার আনন্দের জন্য আমি মনের কষ্টটা গোপন করে হাসি মুখে থাকতাম। কিছুদিন পর হঠাৎ করে আমার শারীরিক অবস্থার কিছুটা পরিবর্তন অনুভব করলাম। অসুস্থ হয়ে পড়লে আবিরে আমাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিন এবং অর্থ সহায়তা দিন। চিকিৎসকের কাছে গেলে জানা গেল আমি মা হতে চলেছি। এটা শুনে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? আমি কাঁপা হাতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। ভয় সুরেশকে বিষয়টি জানালে সে মুচকি হেসে বলল, এটা তো সম্ভব, হয়তো আমি এখন একজন সন্তানের বাবা হওয়ার জন্য প্রস্তুত। যদি ঈশ্বর আমাদের এই সুখবর দিয়ে থাকেন, তাহলে হাসি মুখে গ্রহণ করো। সুরেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যি কি আমি সুরেশের সন্তানের মা হতে যাচ্ছি? এটা বিশ্বাস করা কঠিন ছিল, কারণ তার স্বাস্থ্যগত কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। তবু আমি মেনে নিলাম যে হয়তো আমি সুরেশের সন্তানের মা হতে চলেছি। এরপর থেকে নিজের যত্ন নিতে শুরু করলাম। আর আবির এটা জানতে পেরে ভীষণ খুশি হল, যেন তার নিজের বাড়িতে নতুন অতিথি আসছে। দোকানের কাছ থেকে ফ্রি হলে আবির প্রায় আমাদের বাড়িতে চলে আসত। সে নিজেই সুরেশ যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছে এবং আমাকে স্বস্তি দিতে নানা কাজে সাহায্য করত। এমনকি আমার জন্য ফল জুস নিয়ে আসত। তার দোকানও ভাল চলছে, আর দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। অবশেষে 9 মাস পরে আমি একটি সুন্দর শিশুর জন্ম দিলাম। মজার বিষয় হল, শিশুটি আমার বা সুরেশের মতো দেখতে নয়, বরং অনেকটা বিয়ের মতো দেখতে। আমি কখনো শিশুর মুখের দিকে তাকাতাম, কখনো আবিরের দিকে হাসতে হাসতে। আবির বলল, আপনি তো আমাকে এত দেখেছেন যে আপনার বাচ্চাটা আমার মতো হয়ে গেছে। শুনেছি মা যদি কাউকে বেশি দেখেন, সন্তানও অনেক সময় তার মতোই দেখতে হয়। আবিরের এই কথায় আমি লজ্জায় মাটিতে মিশে গেলাম। এত কম বয়সে তার এসব বিষয় জানা দেখে আমি অবাক হলাম। আমার কোলের সন্তান আশায় আনন্দে আমার মন ভরে উঠল। বাড়িতে ফিরে মনে হচ্ছে জীবন যেন নতুন করে বেঁচে উঠেছে। কিন্তু সন্তান হওয়ার পর ব্যয় অনেক বেড়ে গিয়েছিল, আর বুঝতে পারছিলাম না কিভাবে সব সামলে। তখন আবির আমাকে সাহায্য করতে লাগল। সন্তানের খরচের দায়িত্ব সে নিয়েছিল। আমাদের জন্য সে মোটেই অপরিচিত ছিল না। আমি তাকে ছোট ভাইয়ের মতোই আপন ভাবতে শুরু করেছিলাম। তার জন্যই আমাদের অবস্থা এখন অনেক ভালো। ভাবলাম তাকে ছোট্ট একটি ধন্যবাদ জানাব, তার প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াব। আবির আসার আগে আমি বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে রান্নাঘরের কাজে লেগে পড়লাম। কিছুক্ষণ পর আবির এল, তার মুখে মিষ্টি হাসি। আমি তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে খাবার পরিবেশন করলাম। আবির খেতে খেতে বলল, আপনি দারুণ রান্না করছেন। আপনার সাহায্য করতে পেরে আমি সত্যিই খুশি। তার কথাগুলো শুনে আমার মন ছুঁয়ে গেল। আমি বললাম, আবির, তোমার সাহায্য ছাড়া আমার জন্য জীবনটা অনেক কঠিন হতো। সে বিনয়ের সাথে বলল, আমি যতদিন আছি আপনার কোনো অভাব হবে না। তার কথাগুলো আমাকে আরও আশ্বস্ত করুন। আবিরের সাহস ও সমর্থন আমাকে ও আমার সন্তানকে এক নতুন শক্তি দিল। সময় সাথে সাথে আমার ছেলের সাথে আমার জীবনে একটা স্বাভাবিকতা চলে এল। যদিও আবিরের সাহায্য সবসময় অমূল্য ছিল, তবু আমি নিজেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করেছিলাম। কিছুদিন পর যখন আমার সন্তান 6 মাস বয়সে পৌঁছান, হঠাৎ জানতে পারলাম আমি আবার মা হতে চলেছি। এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম।
এত দ্রুত আমি আবার মা হতে যাচ্ছি। আমার মনে এক ধরনের আতঙ্ক জন্মালেই নতুন সন্তানের দায়িত্ব কিভাবে পালন করব। আমার প্রথম সন্তান তো এখনও ছোট, আর সুরেশের দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে। আমার চিন্তা দেখে সুরেশ বলল, ঈশ্বর আবারও আমাদের আশীর্বাদ দিতে চলেছেন। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের প্রথম সন্তান যেমন এসেছে তেমনি দ্বিতীয়টি আসবে। আমি মাথা নিচু করে বললাম, আমাদের সকল দায়িত্ব আবিরের কাঁধে। সে আমাদের কিছু না হলেও তার সাহায্যে আমরা দাঁড়িয়ে আছি। এরই মধ্যে আমাদের দ্বিতীয় সন্তানও এলো, আর আমি 2 সন্তানের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে গেলাম। আমি এত ব্যস্ত ছিলাম যে নিজের দেখভাল করার সময় পেতাম না, যা পুরোপুরি আবিরের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। আবিরের সঙ্গে আমার গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল, যেখানে আমরা সব কথা শেয়ার করতাম। সারাদিন সন্তানদের সামলাতাম, রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম। আবির অনেক সময় সন্তানদের ঘুম পাড়াতে অল্প বয়সে এসে আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছি, যা আমাকে অবাক করত। আবির কখনো অভিযোগ করত না, বরং আনন্দ নিয়ে দায়িত্ব পালন করত, যা আমার জন্য ছিল শান্তির। তবে মাঝে মাঝে মনে হতো তাকে এত বোঝা দেওয়া ঠিক না। একদিন আবির এসে বলল, আপনি আমাকে পর ভাববেন না, আমি সব করতে পারি। তার এই কথাগুলো আমাকে আশ্বস্ত করত। 3 সন্তানের মা হয়ে আমার জীবন বদলে গিয়েছিল। ভেতরের পুরনো খালি ভাবটা মুছে গিয়েছিল। এই বাচ্চাগুলো আমাকে দাও, তুমি শান্তিতে ঘুমাতে পারবে। আবির হাসি মুখে বলল, আমি খুশিমনে বাচ্চাগুলোর হাতে তুলে দিলাম। সে প্রতিবারেরই